আপনাদের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল বিএনপিকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানাতে গিয়েছিল, শুভেচ্ছা জানিয়েছেনও বটে, এবং বিএনপি আপনাদের গণ অভ্যুত্থানের সময়েও একটা বড় স্ট্রাইকিং ফোর্সও যদি বলি আপনাদের সঙ্গে ছিল। কিন্তু গত ১৩ মাসে বিএনপিকে কথায়, বার্তায়, আচরণে যে পরিমাণ আক্রমণ এনসিপি করেছে এবং পাল্টা আক্রমণেরও শিকার হতে হয়েছে ডেফিনেটলি, তার ফলে কি বিএনপির সঙ্গে আপনারা ইচ্ছাকৃতভাবে একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করেছেন? মানে বিএনপি যদি সরকারি দল হয় তাহলে আপনারা বিরোধী দল, অথবা এখন আপনারা সরকারি দল, বিএনপি বিরোধী দল, এইরকম একটা পারসেপশন মানুষের ভিতরে কেন তৈরি হলো? পারসেপশন নট রিয়েলিটি, বাট পারসেপশন ম্যাটারস ইন পলিটিক্স। পারসেপশন ম্যাটারস, বাট ব্যাড পারসেপশন ম্যাটার করে না। আচ্ছা, আমার মনে হয় না যে বিএনপির সাথে আমাদের এরকম দূরত্ব তৈরি হয়েছে। আমরা বিএনপি সমালোচনা করি, জামাতেরও সমালোচনা করি, আমরা সকল রাজনৈতিক দলেরই সমালোচনা করি, তারাও উল্টো আমাদের সমালোচনা করে। এখন এটাকে যদি আপনি দ্বন্দ্ব বা আক্রমণ হিসেবে তুলে ধরেন তাহলে এটা আমার মনে হয় অসুন্দর লাগে। আমি এখানে কথা যদি বলি যে হচ্ছে যে তারেক রহমান দেশে আসেন না, আমরা চাই দেশে আসুক। বেগম জিয়া আছেন, দেশে নিরাপদে আছেন, অসুস্থ অবস্থায় আছেন, এবং এই দেশের মানুষ তাকে খুব ভালোভাবে বরণ করে নিয়েছেন। যে দেশের মানুষ বেগম জিয়াকে নিরাপত্তা দিতে পারছে, সেই দেশের মানুষ জনাব তারেক রহমান সাহেবকেও নিরাপত্তা দিতে পারবে। তারেক রহমান সাহেব দেশের মানুষের, দেশের মাটির ঘাম যত দ্রুত সম্ভব নেওয়া দরকার, এটা দেশপ্রেমেরও একটা বহিঃপ্রকাশ। এখন হচ্ছে দূর থেকে দেশপ্রেম বা দেশের মানুষকে খুব একটা সহজ উপলব্ধি করা যায় না। মায়ের কাছে গিয়ে যতটা মাকে অনুভব করা যায়, মা থেকে 1000 মাইল দূরে থেকে সেভাবে মাকে অনুভব করা যায়। কিন্তু ধরেন এই অন্তর্বর্তী সরকার যারা চালাচ্ছেন, বিভিন্ন দায়িত্বে যারা, তাদের একটা বড় অংশই তো দেশে ছিলেন না ভাই। এবং তারেক রহমান সাহেবকে আমি এখানে পলিটিক্যাল আলাপ করেই, মানে তারেক রহমান সাহেবের ইস্যুটা নিয়ে কথা বলতেছি, সেই থেকে বলতেছি হচ্ছে একটা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের বিএনপি রাজনৈতিক দল হিসেবে আপনার 1979 সালে ক্যান্টনমেন্টে জন্ম হতে পারে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে সরকারি সকল সুযোগ সুবিধা নিয়ে বড় হতে পারে, গোয়েন্দা সংস্থার সহযোগিতা নিয়ে বড় হতে পারে। বাট বিএনপি বেগম জিয়ার নেতৃত্বে আবার এরশাদ বিরোধী আন্দোলনে রাজনৈতিক দল হয়ে উঠছে কিংস পার্টি থেকে। বিএনপি আবার 2008 থেকে 2024 সাল পর্যন্ত বেগম জিয়ার আপোষহীনতার কারণে আরও শক্তিশালী রাজনৈতিক দল হিসাবে, দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি হিসাবে বাংলাদেশের মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স পাইছে। সেই জায়গা থেকে আমরা বিএনপিকে শ্রদ্ধা করি। আমরা বিএনপির রাজনৈতিক নেতৃত্ব যারা হচ্ছে দীর্ঘ সময় ধরে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদেরকে আমরা আমাদের ভাই মনে করি। এবং এই দলটি, যেই দলটি দীর্ঘ সময় এই দেশের জন্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে, যেই দলের নেত্রী বারবার আপোষহীনতার স্বাক্ষর রেখেছেন, সেই দলকে আমরা শ্রদ্ধা করি। বাট এটা এমন না যে হচ্ছে সেই দলের সকল নেতাকর্মী তো একই ধরনের না। আগে অনেক অত্যাচারিত ছিল, এখন যারা অত্যাচারী হয়ে উঠেছে আমি তাদের বিরুদ্ধে তো কথা বলতে হবে। আমি যেভাবে কথা বলে আওয়ামী লীগের অত্যাচার আমার বিরুদ্ধে কথা বলেছি, এখন যদি আমি করি তাহলে কি আপনি কথা বলবেন না এটার বিরুদ্ধে? এখন আমরা বিএনপির ক্ষেত্রেও ঠিক একই ধরনের কথা বলছি। আমরা অনেক ধরনের অসহিষ্ণুতা দেখতে পাইছি। আমরা দেখতে পাচ্ছি তৃণমূল পর্যায়ে, বিএনপি তৃণমূল পর্যায়ে বলেন, এমনকি হাইকমান্ড পর্যায়ে অনেকেই মানে হচ্ছে অন্য কোনো রাজনৈতিক মতকে সহ্যই করতে পারে না। তো এটা তো হচ্ছে অসহিষ্ণুতা। এটার বিরুদ্ধে আপনি কথা বললে যদি আপনার কাছে আক্রমণ মনে হয়, আমি বলছি না যে সকল রাজনৈতিক দল, বেগম জিয়া আমাদের সাথে যখন সাক্ষাৎ হয়েছে উনি তো আমাদেরকে খুব আপন করে নিয়েছেন, স্নেহ করেছেন, এবং হচ্ছে আমরা তো সেই শ্রদ্ধাটা করি। উনি দলের না, আমরা মনে করি উনি এখন পুরো বাংলাদেশের। এজন্য আমরা যখন সমালোচনা করি, আমরা কিছু কর্মের সমালোচনা করি, আমরা রাজনৈতিক দলের সমালোচনা। আমরা মনে করি বাংলাদেশের জন্য বিএনপির প্রয়োজন আছে, প্রয়োজনীয়তা রয়েছে। গতকালকে আপনারা বিএনপি এবং জামাত ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করেছেন, আপনিও সেই বৈঠকে ছিলেন এনসিপির পক্ষ থেকে। সেইখানে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, সেই নির্বাচন কি জাতীয় সংসদ নির্বাচন না গণপরিষদ নির্বাচন? 1 নম্বর জিজ্ঞাসা। দ্বিতীয় জিজ্ঞাসা হচ্ছে, পিআর পদ্ধতি নিয়ে জামাতও কথা বলে, কিন্তু সম্ভবত এই দলটি সবার আগে 300 আসনে তার প্রার্থী ঘোষণা করে তাদেরকে মাঠে নামিয়েছে। ফলে পিআর তো এখনো চূড়ান্ত হয়নি। যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে তো প্রার্থী দরকার নেই। ফলে আসলে কি পিআর নিয়ে আপনাদের অবস্থানটাও কি? দেখেন, এক একটা রাজনৈতিক দলের এক একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি থাকতে পারে। জামাতের স্ট্র্যাটেজি আমাদের স্ট্র্যাটেজি নয়, আমাদের নিজস্ব স্ট্র্যাটেজি রয়েছে। আমরা নিম্নকক্ষে পিআর চাচ্ছি না, আমরা উচ্চকক্ষে পিআর চাচ্ছি, আমরা গণপরিষদ চাচ্ছি। সেই ক্ষেত্রে জামাত গণভোট অথবা গণপরিষদের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চাচ্ছে। গণ অধিকার পরিষদ একই ধরনের অবস্থান নিয়েছে, ইসলামী আন্দোলন একই ধরনের অবস্থান নিয়েছে, গণভোট অথবা গণপরিষদের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন। আর আমরা এনসিপির জায়গা থেকে আমরা মনে করি গণপরিষদ ব্যতি রেখে
বাংলাদেশের যে জুলাই সনদ তৈরি করা হচ্ছে এই সনদের বাস্তবায়ন সম্ভব না। এই কথাটি কি কালকে প্রফেসর ইউনূসকে আপনারা বলেছেন? এই ক্ষেত্রে প্রফেসর ইউনূসকে আমরা সরাসরি বলেছি যে হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন গণপরিষদ নির্বাচন হতে হবে। আমি আমার কথাটা শেষ করি আগে। আমরা বলেছি যে হচ্ছে এই ক্ষেত্রে আলাপ আলোচনা হতে পারে সকল রাজনৈতিক দলের সাথে যে জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে। মনে করেন হচ্ছে বিএনপির সাথে মোট 20টা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে সংবিধান সংস্কারের, তার মধ্যে 19টা বিষয়ে প্রায় সবাই ঐক্যমত হয়েছে, সকল দল ঐক্যমত হয়েছে 11টা বিষয়ে। বাকি 8টা বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে এবং যে 8টা বিষয় বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে 8টা বিষয় মূলত ক্রাইসিসগুলো বারবার তৈরি করেছে। তাইলে অন্যগুলো বলতেন না, বিএনপিকে আগেই বলে দিতেন যে আপনারা শুধু এই 8টাই মতামত দেন। 20টা ইস্যু তো ঐক্যমত কমিশন এনেছে। এখন বিএনপি যখন এই কাজটা আমরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হাতে ছাড়তে চাচ্ছি না, এটা পুরো ন্যাশনের একটা সনদ হবে, এটা কোনো রাজনৈতিক দলের সনদ না। যেই দল ক্ষমতায় যাবে এনসিপি গেলে এনসিপি বাস্তবায়ন করবে, এটা এনসিপি যেগুলোতে একমত সেটা বাস্তবায়ন করবে, কিন্তু যেগুলো মূলত অধিকাংশ রাজনৈতিক দল বা মোটামুটি সকল রাজনৈতিক দল ঐক্যমত হয়েছে এটা বাস্তবায়ন করার দায়িত্ব। এবং হচ্ছে এই সনদের প্রয়োজনীয়তা পড়ছে জুলাইয়ের কারণে। আর জুলাই পরবর্তী ম্যান্ডেট নিয়ে যে সরকার আছে সেটা ডক্টর ইউনূসের সরকার, এবং এটা বাস্তবায়ন ডক্টর ইউনূসের সরকারকে করে যেতে হবে। এবং উনি এটা দীর্ঘস্থায়ী রূপ দিয়ে স্থায়ী রূপ দিয়ে কিভাবে বাস্তবায়ন করে যাবেন সেই সিদ্ধান্ত ওনাকে নিতে হবে। আপনারা যখন এই কথাগুলো বলেন, যখন অপশন, এই ক্ষেত্রে অপশন দুইটাই, গণভোট অথবা গণপরিষদ। কারণ হচ্ছে আপনার এই 19টা বিষয় আপনি সংবিধানের প্রত্যেকটা জায়গায় বসাইয়া দেখেন যে মোট 152টা অনুচ্ছেদের মধ্যে 75টা 152 কি 154টা অনুচ্ছেদ, মানে অর্ধেকেরও বেশি অনুচ্ছেদের পরিবর্তন হয়ে যাবে। এবং যে কেউ এটা যদি হচ্ছে সংশোধনী আকারে করেন, সেই সংশোধনীকে আমরা কি ষোড়শ সংশোধনী, পঞ্চদশ সংশোধনী বাতিল হইতে দেখিনি, আবার হচ্ছে অষ্টম কি অনেকগুলো সংশোধনী বাতিল হয়ে যেতে পারে, তাহলে তো এটার কোনো কার্যকারিতা থাকবে না। যদি আমরা গণপরিষদ বা গণভোটের মাধ্যমে যদি আমরা এনসিপির জায়গাতে গণপরিষদ চাইছে, গণপরিষদের মাধ্যমে যদি হচ্ছে এটা বাস্তবায়ন করা হয়, তাহলে এটা সহজে কেউ আরেকটা গণপরিষদ ছাড়া বা আরেকটা ছাড়া এটাকে কেটে ফেলতে পারবে না। প্রফেসর ইউনূসের রিপ্লাই কি? প্রফেসর ইউনূস স্যার শুনেছেন এবং উনি বলেছেন এটা নিয়ে উনি আলোচনা করবেন ঐক্যমত কমিশনের সভাপতি হিসাবে। এবং আমরা স্পষ্টত এনসিপির পক্ষ থেকে জানিয়েছি গণপরিষদ নির্বাচন আমরা বলছি না যে জাতীয় মানে আপনার হচ্ছে সাধারণ নির্বাচন পিছিয়ে দিতে, সাধারণ নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক সমস্যা নেই, বা ডিসেম্বরে হোক সমস্যা নেই, গণপরিষদ এবং সাধারণ নির্বাচন একই সাথে হতে পারে, বাট জুলাই সনদের জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়নের নিশ্চয়তা চাই।